গাড়ি ভাঙি দিচ্ছে, গাড়ি ভেঙে দিত, গাড়ি ভাঙি দিচ্ছে, আমাদের মোবাইলটা বাঁচিয়ে গেছে। ওদেরকে ডাকো, ওদেরকে ডাকো, চুরি করেছে, মোবাইলটা ব্যবস্থা করুন, মোবাইল চুরি করেছে। এই হচ্ছে যে দাদা গাড়ি করে এটাই তো চেয়েছিলেন বোধহয় মমতা ব্যানার্জি, মানে এইরকম টাইপেরই রাজনীতি হয়তো চেয়েছিলেন, যেখানে মারদাঙ্গাই হবে, মারের বদলা নাকি মারই হবে। আজ আমরা নিজের চোখে দেখছি যে ভিডিওকে নিয়ে এখন হয়তো আমি কমেন্ট করতাম যে বিজেপির নেতা মার খেলো, বিজেপির নেতা অফিসে গিয়ে ভাঙচুর করা হলো, সেই জায়গায় আজকে আমাকে রিপোর্ট করতে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরই অফিস ভাঙচুর করা হয়েছে। কারণ এটা কিছুই না, এটা হচ্ছে সেই রিয়াকশন যে অ্যাকশনের বিরুদ্ধে বিজেপি স্টেপ নিয়েছে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে কালকে সুকান্ত মজুমদারের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, অর্থাৎ ওনার কনভয়েতে যে লাস্টের দিকে দুটি গাড়ি রাস্তা ভুল করে ফেলেছিল, সেই দুই গাড়ি ভাঙচুর করা যায়। ভাঙচুরের খবর শুনতে শুনতে আমাদের ঠোঁটস্থ হয়ে গেছে। আমরা জানি এদের তো গাড়ি ভাঙেই, এই নেতাদের গাড়ি ভাঙে, এরা বিরোধী দল নেতা বুঝলাম, কিন্তু শুভেন্দু অধিকারী হোক বা সুকান্ত মজুমদার হোক বা যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী তারা হতেই পারে, তারা হতেই পারে বড় বিরোধী দল, কিন্তু তারা মার খায়, এটা আমাদের মুখস্থ হয়ে গেছিল। কিন্তু এ কি, এটা আনএক্সপেক্টেড ছিল, যেখানে খবর করতে হচ্ছে যে এবার সুকান্ত মজুমদারের কনভয়েতে অ্যাটাকের পরিবর্তে বদলা নেওয়ার জন্য বিজেপি এবার তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর করেছে। চিৎকার করে বলছেন যে ভুল হয়ে গেছে দাদা, দাদা ভুল হয়ে গেছে। কি ব্যাপার হচ্ছে সুকান্ত মজুমদার নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের অফিসটা ভাঙচুর করানোর জন্য সহমত দিলেন। মানে ভাঙো, নাহলে শিক্ষা হবে না, ভাঙা দরকার। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়াই। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। মানে মামার বাড়ির আবদার পেয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তাদের সমর্থকরা। যত না বেশি বলে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তার 4 ডবল অ্যাকশন নেয় গ্রাউন্ডে থাকা কর্মীরা, যাদের কোনো অবস্থাতেই তাদের অ্যাকশন নেওয়ার মতো, মানে কি বলবো, মানে যাদের কোনো যোগ্যতাই নেই আপনারা বলতে পারেন, যাদের কথা বলার কোনো যোগ্যতাই নেই, তারা সব থেকে বেশি লাফায়। অর্থাৎ বাঁশের থেকে কঞ্চির জাল বেশি, কঞ্চি বেশি লাফায়। সেই কারণে কিছুদিন ধরে আপনারা দেখছেন বিএলওরা কাজ করছে, তো হুমকি কে দিচ্ছে? হুমকি দিচ্ছে পার্টি অফিস বা ওই আপনারা বলতে পারেন ক্লাবের ছেলেরা শেখাচ্ছেন বিএলওদেরকে যে কি করে কাজ করতে হবে, কি করে করতে হবে না। ক্লাবের ছেলেদের পারমিশন নিয়ে নাকি বিএলওদেরকে বেরোতে হবে, এরকম অডিও ক্লিপ আপনারা শুনেছেন। তারই মধ্যে আরেকটি বড় খবর এলো যে সুকান্ত মজুমদার যাচ্ছিলেন নদিয়াতে। নদিয়ার বিভিন্ন জায়গায় ওনার বেশ কিছু কর্মসূচি ছিল, তার মধ্যে এইবার যেখানে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে নবদ্বীপের একটি সরকার পাড়া বলে একটি জায়গা, যেখানে কর্মসূচিতে যাচ্ছিলেন। তো সুকান্ত মজুমদারের কনভয়েতে বেশ কিছু গাড়ি একসাথে যায়, কিন্তু লাস্টের দিকে দুটি গাড়ি রাস্তা ভুল করেন এবং পুলিশের কাছে সাহায্য চান। আর এটাই সব থেকে বড় বিপদ, পুলিশের কাছে সাহায্য চাওয়াটাই সব থেকে বড় বিপদ হয়ে যায়, যেখানে পুলিশ গাইড তো করলেনই না, উল্টো এমন একটা রাস্তা বলে দিলেন যেখানে গিয়ে নবদ্বীপ বাস স্ট্যান্ডের কাছে গিয়ে সেই দুই গাড়িকে গাড়ি ঘোরাতে হয়। কনভয়ে পিছিয়ে পড়া দুই গাড়িকে গাড়ি ঘোরাতে হয়, এবং ঘোরানোর সময় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু গুন্ডা বাহিনী যারা মদ্যপ অবস্থায় ছিলেন, তারা হঠাৎ করে লাঠি ইট আবিষ্কার হতে পারে না, সেটা নিশ্চয়ই ব্যবস্থা ছিল, তাদের টার্গেট ছিল, এবং সেটাই হয়েছে। লাঠি ইট মোটা মোটা পাথর নিয়ে গাড়িতে ভাঙচুর করা হয়। আর সে ভয়ঙ্কর পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি তৈরি হয়ে যায় বাস স্ট্যান্ডে, এবং সেই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন অফিস, যে ইউনিয়ন অফিসটি হচ্ছে INTTUC, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। মানে ভাবুন, যত না বেশি মানে লাঠি, তার থেকে অনেক বেশি বড় নাম। মানে একটা কথা বলতে পারি আমি, যে এই তৃণমূল কংগ্রেসের নেতারা যত না হুমকি চুমকি দেখ, তার থেকে ছোট ছোট মানে কর্মীদের বেশি লাফালাফি, মানে বাঁশের থেকে কঞ্চির ঝাল বেশি। তো সেরকম পরিস্থিতি ওই নবদ্বীপ বাস স্ট্যান্ডে রয়েছে একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, তো সেখানেই গন্ডগোল, ওখানেই সমস্ত প্ল্যানিং হয়েছে, ওখানকারই ছেলেপিলেরা বেরিয়ে এসে মারদাঙ্গা করার চেষ্টা করেছেন। সেটা জানতে পেরে সুকান্ত মজুমদার নামও নিলেন যে কোন একটা সম্রাট বলে কেউ একজন রয়েছে, যারা আবার গ্যাং লিডার, এদের আবার গ্যাং লিডার হয়। তো ওই গ্যাংয়ের লিডার বিভিন্ন দালালি ফালালি করে চলে, তো ওরা আবার তৃণমূল কংগ্রেসের নাকি, বুঝতেই পারছেন আপনারা পুরো ব্যাপারটাই। তো সেই কারণে হুঁশিয়ারি দেওয়ার পর এবার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কাউকে ভয় এতটাও দেখাতে নেই যে সে ভয়কে আর ভয় পাবে না, অর্থাৎ এতটাও কাউকে মারদাঙ্গার ভয় দেখাতে নেই। এখন দেখাই যাচ্ছে যে বিজেপির মার খেতে খেতে কোথাও না কোথাও দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তারা বলছে যে প্রত্যেকটা অ্যাকশনেরই রিয়াকশন আছে। সুতরাং এটাই হচ্ছে সেই রিয়াকশন, যেহেতু
বিজেপির গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেহেতু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসও ভাঙচুর করা হবে। এবং এর আগেও আপনারা দেখেছিলেন সেম ভাবে ত্রিপুরাতেও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছিল, আর এইবারও আপনারা দেখলেন সেম ভাবে সুকান্ত মজুমদার নিজে উপস্থিত থেকে দাঁড়িয়ে থেকে বললেন যে মোবাইল যে নিয়েছে ভাই মোবাইলটা ফেরত দিয়ে যাবে, আর বাকি ভাঙো। উপায় নেই তো, এরা তো বোঝে না, বলে না সেই লাতকে ভূত বাতো সে নেই মানতে, এই ব্যাপারটা সেম তৃণমূল কংগ্রেসের সঙ্গে যায়, কারণ সেখানকার ক্লাবের ছেলেপিলেরা বোঝে না, তাদের মধ্যে একটা অন্য আত্মাই চলে আসে, আর সরকারে যেহেতু রয়েছে তাই তারা অ্যাডমিনিস্ট্রেশনও তাদের সাপোর্টে। কিন্তু এইবার আপনাদেরকে বুঝতে হবে যে এইবারের বিধানসভা অত সহজ হবে না, নেতা তৈরি হয়ে গেছে, নেতা এইভাবেই তৈরি হয়, নেতাকে তৈরি হতে বাধ্য করা হয়, অভিজ্ঞতার দাম থাকে, এক্সপিরিয়েন্স কথা বলে। তো সেরকম ভাবেই এই সুকান্ত মজুমদার যে টার্গেট করা হয় না, কনভয়েতে অ্যাটাক করে দেবো, তো এইটা করার আগে এবার তৃণমূল কংগ্রেস এই ঘটনার পর তো শিখ নেবে আর দুবার ভাববে যে অ্যাটাক করার আগে যে আমি যদি গাড়ি ভাঙি তো আমারও প্রপার্টি ভাঙবে, আমি যদি অ্যাটাক করি 2 কর্মীর মাথা ফাটাই তো আমারও 2 কর্মী হোক না হোক 1 কর্মীর মাথা তো ফাটবেই। এবার সেইটা ভেবে স্টেপ নিতে হবে। সুতরাং আগামী বিধানসভা অতটা সহজ হবে না। তৃণমূল কংগ্রেস যদি ভেবে থাকে যে একচেটিয়া মারদাঙ্গা করে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমরা এইভাবেই চলতে থাকবো, তাহলে এটা চলবে না এবং চলতে পারে না। আর চলতে পারে না কারণ তৃণমূল কংগ্রেসের সাপোর্টাররা শুনলেন নাকি কলকাতার সারাউন্ডেড এরিয়া ফাঁকা করে দিয়েছে, রাতারাতি ফাঁকা, রাতারাতি এরিয়ার পর এরিয়া ফাঁকা হয়ে যাচ্ছে, সব কেমন যেন বাংলাদেশ চলে যাচ্ছে কিংবা অন্যান্য রাজ্যে ঢুকে পড়ছে। যেখানে আরেকটি তথ্য সামনে এসেছে, স্যাটেলাইট মিডিয়াতেও দেখলাম যে এই বিষয়টাকে হাইলাইট করা হতো, ভালো লাগলো যে চলো স্যাটেলাইট মিডিয়া অ্যাটলিস্ট সত্যি বলার সাহস তো পেয়েছে। দেখুন না খবর কি আসছে যে 2002 থেকে 2025 পর্যন্ত রাজ্যে ভোটারের বৃদ্ধি হয়েছে। ভোটারের বৃদ্ধি এতটাই যে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে ভোটার বৃদ্ধির হার কোনোভাবেই মিলছে না। তথ্য কোথায় থেকে এসেছে? তথ্য এসেছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে, যেখানে জানা যাচ্ছে এই লাস্ট 23 বছরে 67.28% ভোটার আচমকায় আশ্চর্যজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। আর সব থেকে বেশি যদি কোথাও বেড়ে থাকে তাহলে সেটা হচ্ছে সীমান্তবর্তী এরিয়াতে। তথ্য সামনে এসেছে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মালদাতে ভোটার বৃদ্ধি পেয়েছে 95%, জলপাইগুড়ি 82%, উত্তর 24 পরগনা 83%, দক্ষিণ 24 পরগনা 72%, উত্তর দিনাজপুর 105%, কলকাতা 4%। কি বললাম আমি এক্ষুনি? কলকাতা 4%। মানে যত আপদ যত ঝামেলা সব কলকাতার বাইরে করো, এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের নীতি। যেখানে 95, 82, 83, 72, ইনফ্যাক্ট 105% পর্যন্ত ভোটার বৃদ্ধি পাচ্ছে, তাদেরকে কেউ কলকাতায় জায়গা দিচ্ছে না, তার মানে কলকাতায় ভাগ বসছে না। যত সমস্যা সীমান্তবর্তী এরিয়ায় করো, যত ঝামেলা কলকাতার বাইরে গিয়ে করো। ঠিক একই নীতি যেমন তৃণমূল কংগ্রেসের যত নেতা যত মন্ত্রী কলকাতাতে তৈরি হয়, তৃণমূল কংগ্রেসের ডেভেলপমেন্ট কলকাতাতেই হতে থাকে, সেই রকমই জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যত আপদ তাদেরকে বাইরে ঠেলো, কলকাতার মধ্যে যেন কিছু না হয়। আপনারা ভাবতে পারছেন লাস্ট 23 বছরে কলকাতায় বৃদ্ধি পেয়েছে মাত্র 4%, মাত্র 4%। তার মানে সরকার জানতো, অ্যাডমিনিস্ট্রেশন জানতো, তবে তো কলকাতায় এরকম অবস্থা। আর বাকি এরিয়াতে ভাই ভরে ভরে লোক রাখো, তোমরা ভাই ডুবে যাও, আমার কি যায় আসে। এই নীতিতে রাজ্য সরকার চলেছে এবং ভুক্তভোগী হয়েছে কলকাতার বাইরের লোকজন, কলকাতার ভেতরের লোকজন নয়। ডাইনিং টেবিলে বসে তারা বুঝতে পারেনি যে সীমান্তবর্তী এরিয়াতে কি পরিস্থিতি চলছে আর কি পরিমাণে অবৈধ বাংলাদেশি থেকে শুরু করে বিভিন্ন লোকের, এবং আমি অবাক হব না আপনাদেরকে এটা বলতে গিয়ে যে কত লোক এরকম রয়েছে যারা ক্রাইম করে নিজেদের পরিচয় অন্য নাম দিয়ে তারা বসবাস করছে ভারতের মধ্যে। বাংলাদেশ থেকে ক্রাইম করে এসে ভারতে এসে বিয়ে করে তারা সেটেল এবং নামও পরিবর্তন করে ফেলেছে, যাদের কাস্ট নিয়ে আপনারা বলতে পারবেন না যে ভাই এক্স্যাক্টলি কোন কাস্টের, বুঝতে পারবেন না আপনারা। তো এই যে ডিসক্রিমিনেট করা, এই যে হাইড করা, এই পলিটিক্স আমাদের রাজ্যে চলছে, যা আর বেশি দিন চলবে না। আর রাজ্য সরকার জানি না কেন বোধহয় বুঝতে পেরেছেন যে এসআইআর ব্যাপারটা সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের বিরোধিতাকে খুব একটা ভালোভাবে নিচ্ছে না, সেই কারণে সিদ্ধান্ত নেননি, কিন্তু ভীষণ গুরুত্ব সহকারে ভাবছেন, চিন্তা ভাবনা করছেন যে এই যে উইন্টার সেশন আসতে চলেছে বিধানসভায়, তো সেই বিধানসভায় নাকি এইবার এসআইআর কে নিয়ে প্রস্তাব পাস করাতে চলেছেন রাজ্য সরকার, এসআইআর কে নিয়ে। কারণ রাজ্য জুড়ে নাকি আশঙ্কা এবং আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে যারা সাধারণ ভোটার, যারা ভ্যালিড ভোটার, তাদের নাম নাকি বাদ দেওয়ার প্ল্যানিং করে ফেলেছে এই কমিশন।
বিজেপির সাথে মিলিত হয়ে এমন একটা হাব ভাব মনে হয় বিজেপির আর ভোটের দরকার নেই, যত ভোট তৃণমূল কংগ্রেসই নিত। মানে বুঝতে পারছেন তো, সাধারণ ভোটও বিজেপি চাইছে যে ছাট করে দিক, মানে বাদ যাক, মানে বিজেপিরও ভোটের দরকার নেই, মানে ওই জন্যই তৃণমূল কংগ্রেস সরব হয়েছেন। তো তৃণমূল কংগ্রেস বলছেন যে এই চক্রান্তের বিরুদ্ধে আমরা ভীষণ গুরুত্ব সহকারে ভাবছি এবং এই উইন্টার সেশনেই এসআইআর এর বিরুদ্ধে আমরা আনুষ্ঠানিক প্রস্তাব আনতে চলেছে। এখন দেখা যাক যে আনতে চলেছেন নাকি শুধু গুরুত্ব সহকারে ভাবতেই থেকে যাবেন, সেটাই এখন দেখার বিষয়। বাকি পুরো বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।